তুর্কমানে মোজাফরউদ্দিনের হামলা ব্যর্থ করে দিয়ে আইয়ুবী জেনারেলদের বললেন, এখন যুদ্ধ শেষ, তোমরা মালে গনিমত কুড়িয়ে জড়ো করো। মোজাফরউদ্দিন ও সাইফুদ্দিনের যৌথ বাহিনীর ফেলে যাওয়া মালে গনিমত ছিল বিপুল। সাইফুদ্দিনের তাঁবু থেকে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা, অলঙ্কার ও মণিমুক্তা পাওয়া গেল। অনেক অলঙ্কার যোদ্ধাদের সাথেও ছিল। এছাড়া যুদ্ধাস্ত্র আসবাবপত্রের পরিমাণ অপরিমেয়। আইয়ুবী যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম সৈন্যদের মধ্যে বিতরণ করে দিলেন, আর নগদ অর্থ ও অলঙ্কার আদি মিশর ও সিরিয়ার যেসব নতুন এলাকা তার অধীনে যুক্ত হয়েছিল সেসব এলাকার গরিবদের মধ্যে বন্টন করে দেওয়ার নির্দেশ দিলেন। 1/3 পাঠিয়ে দিলেন বাগদাদের নেজামিয়া মাদ্রাসায়, যেটি তৎকালীন সর্ববৃহৎ বিদ্যাপীঠ ছিল। আইয়ুবী মাদ্রাসায় নেজামিয়া থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। আইয়ুবী মালে গনিমত থেকে নিজে কিছু রাখতেন না, সবই সেনাবাহিনী এবং জনকল্যাণে খরচ করতেন। বড় সমস্যা ছিল বহু সংখ্যক বন্দী শত্রু সেনা সুরাহা করা। আইয়ুবী তাদেরকে একত্রিত করে বললেন, তোমাদের শাসকরা ইসলামের চিরশত্রুদের সাথে হাত মিলিয়ে ওদের শক্তি বৃদ্ধি করছে। তোমরা মুসলমান হয়েও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছ, এজন্যই তোমাদের পরাজয় হয়েছে। দুনিয়া ও আখেরাত সবই বরবাদ করে দিয়েছ তোমরা। তোমাদের অপরাধ ও গুনাহ ক্ষমা পাওয়ার একমাত্র পথ হল ইসলামের জন্য নিজেদের উৎসর্গ করা। এসো আমরা সবাই মিলে বেঈমানদের কাছ থেকে প্রথম কিবলাকে উদ্ধার করি। আইয়ুবীর এ ভাষণ ছিল আবেগময় এবং ঈমানদীপ্ত। বন্দী যোদ্ধারা আইয়ুবীর ভাষণে উদ্দীপ্ত হল। নিজেদের ভুল বুঝতে পেরে অধিকাংশই তাকবীর দিতে শুরু করল এবং নিজেদেরকে আইয়ুবীর বাহিনীতে ন্যস্ত করার আবেদন করল। আইয়ুবী তাদেরকে সেনাবাহিনীর সাথে একীভূত করে নিলেন। এতে তার বাহিনীতে প্রশিক্ষিত সৈন্য ও কমান্ডারের সংখ্যা আরও বাড়ল। সৈন্য ঘাটতি অনেকাংশে পূরণ হল। তদুপরি আইয়ুবী অগ্রাভিযান মুলতবি করে দিলেন। নতুনভাবে সেনাবাহিনীকে ঢেলে সাজানোর জন্যে দামেস্ক ও মিশর থেকে রসদপত্র আসার অপেক্ষা করলেন। মোজাফরউদ্দিনের আক্রমণ আইয়ুবীর বাহিনীর কাঠামো অনেকটাই নড়বড়ে করে ফেলেছিল। ইসাইয়াদ দুর্গ ছিল বর্তমান লেবানন সীমান্তে। হাসান বিন সাবার উত্তরসূরি শেখ সিনানের রাজত্ব ছিল সেই দুর্গে। এদেরকে দুর্গসহ সামগ্রিক সহযোগিতা দিয়েছিল খ্রিস্টান শাসকরা। এরা নিজেদেরকে মুসলমান দাবি করত, কিন্তু সত্যিকার ইসলামের অনুসারী ছিল না। এরা মূলত মাদক ও নেশার চর্চা করে এরা মানুষকে ধোঁকা দিত, হত্যা করত। শেষ পর্যায়ে ভাড়াটে খুনি গোষ্ঠীরূপেই পরিণত হয় সাবা গোষ্ঠী। অর্থের বিনিময়ে কয়েকজন খ্রিস্টান নেতাকেও হত্যা করেছিল শেখ সিনান। মুসলমান নেতৃস্থানীয় ব্যক্তিদের হত্যা করা ছিল এদের অন্যতম টার্গেট। এই টার্গেটের জন্য আরও কয়েকটি ছোট ছোট দুর্গ ও অস্ত্রশস্ত্র শেখ সিনানকে দিয়েছিল খ্রিস্টানরা। খ্রিস্টানদের অর্থের লোভে এরা নুরুদ্দিন জঙ্গি ও আইয়ুবী হত্যার চেষ্টায় মেতে ওঠে। নুরুদ্দিন জঙ্গিকে শেখ সিনানের লোকেরাই হাশিশ খাইয়ে হত্যা করেছিল বলে মনে করেন কোনো ঐতিহাসিক। হাশিশ খাওয়ার কারণেই অসুস্থ হয়ে জঙ্গি কয়েকদিনের মধ্যে ইন্তেকাল করেন। এরপর শুরু হয় আইয়ুবীকে হত্যার নীলনকশা। এ নীলনকশা প্রণীত হয় হাশিশ ও ইহুদি খ্রিস্টান গোষ্ঠীর যোগ সাজসে। এদেরই ফসল দুই তরুণী যখন নাসের ও তার সহযোদ্ধাদের নিয়ে ইসাইয়াদ দুর্গের প্রধান ফটকের সামনে পৌঁছালো, তখনও ভোরের সূর্য উঠতে ঢের বাকি। বড় তরুণী ঘোড়া থেকে নেমে সাংকেতিক শব্দে কি যেন বলল দ্বাররক্ষীদের। একটু পরেই খুলে গেল ফটক। তরুণী সবাইকে নিয়ে প্রবেশ করল দুর্গে। নাসের ও সাথীদেরকে এক অফিসারের কাছে সোপর্দ করে শেখ সিনানের কাছে চলে গেল দুই তরুণী। শেখ সিনান নিজেকে রাজা ভাবত। রাজা ভাবার মতো সামগ্রিক অবস্থাও ছিল তার, কিন্তু বয়সের আধিক্যের চেহারায় বার্ধক্যের ছাপ ও চুল দাড়ি সাদা হয়ে গেলেও নিজেকে বুড়ো ভাবতে পারত না সিনান। বড় তরুণী যখন শেখ সিনানের কাছে তার দোস্ত সাইফুদ্দিনের পরাজয় এবং তাদের পলায়নের বর্ণনা দিচ্ছিল, তখন ছোট তরুণীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সিনান। এদিকে এসো। বড় তরুণী থেকে মনোযোগ সরিয়ে ছোট তরুণীকে আহ্বান করল সিনান। তুমি প্রয়োজনের চেয়ে বেশি সুন্দরী, আমার কাছে বসো। তোমরা ক্লান্ত, আজ আমার এখানেই রাত যাপন করবে। শেখ সিনানকে ইতিপূর্বে দেখেনি ছোট তরুণী। সে ঘৃণার দৃষ্টিতে তাকালো সিনানের দিকে, এরপর ভেঙচি দিয়ে দূরে সরে এলো। এই বুড়োর ন্যাকামি ভালো লাগলো না তার। ছোট তরুণীর বক্র চাহনিতে অপমানিত বোধ করল বুড়ো। বড় তরুণীকে বলল, ওকে মনে হয় আমার সম্পর্কে কিছু বলা হয়নি। আমার প্রতি বিদ্রুপ কতটুকু অপরাধ তা বোধ হয় ও জানে না। আমি আপনার কেনা বাঁধি নই, ক্ষুব্ধ কণ্ঠে বলল ছোট তরুণী। আমার কর্তব্যের মধ্যেও এটা পড়ে না যে যেই আমাকে কাছে টেনে নিবে আমি ওর হাতে নিজেকে সঁপে দেব। উত্তেজনায় দাঁড়িয়ে গেল সে। বলল, আমি ক্রুশের দাসী বটে, হাশিশদের কেনা বাঁধি নই। বড় তরুণী তাকে ধমক দিয়ে চুপ হতে বলল, কিন্তু তরুণী বলতে লাগলো, মুসলমানদের হেরেমে এ লোক আমাকে দেখেনি। আমি কর্তব্য পালন ছাড়া ওখানে কোনো অপরাধ করিনি। বুড়োর বিনোদনের পাত্রী হওয়া আমার কর্তব্যের মধ্যে গণ্য নয়। তুমি এত সুন্দরী না হলে তোমার অপরাধ ক্ষমাযোগ্য ছিল না। বড় তরুণীকে নির্দেশে সুরে বলল, ওকে নিয়ে যাও, ইসিয়াদ দুর্গের আদব ওকে শিখিয়ে দিও। ছোট তরুণীকে বাইরে রেখে এসে আবার শেখ সিনানের কামরায় ঢুকে পড়ল বড় তরুণী। বলল,
আপনার ক্ষোভ যথার্থ, কিন্তু কর্তাদের হুকুম ছাড়া যে কারো আবদার আমরা রক্ষা করতে পারি না। আমি যেহেতু আপনাকে জানি এবং এ দুর্গে ইতিপূর্বেও এসেছি, এজন্য আপনার কাজের প্রয়োজনে 4 জনকে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছি। এদিকে আপনার দৃষ্টি দেয়া দরকার। সে নাসের ও সাথীদের সম্পর্কে বিস্তারিত বলল। ঠিক আছে, ওই 4 জনকে ব্যবহার করব আমি। এটা একটা ভালো কাজ করেছ, কিন্তু এই মেয়েকে আমার কামরায় অবশ্যই রাখব। এ কাজ আমার উপর ছেড়ে দিন। ও তো আর এখান থেকে পালিয়ে যাচ্ছে না। আমি ওকে আপনার কাছে আসার জন্য রাজি করাবো। সে খুশি মনে আপনার কাছে চলে আসবে। নাসের ও তার সাথীদেরকে শেখ সিনানের 2 লোক একটি কক্ষে নিয়ে গেল। নেশার ঘোরে সারারাত বিরামহীন পথ চলেছে এরা। নেশার ঘোর না কাটলেও তাদের দেহ অবসন্ন। কক্ষের মধ্যে সুসজ্জিত বিছানা। ওরা বিছানায় গা এলিয়ে দিলে মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে গেল। অপরদিকে তরুণী দুজনও সারারাত নির্ঘুম কাটিয়েছে। তাদের জন্য বরাদ্দ কক্ষে গিয়ে তারাও ঘুমিয়ে পড়ল। দুপুরে চোখ খুলল নাসের। চোখ মেলেই তাকালো চারপাশে। সাথীরা তখনও ঘুমে অচেতন। চারদিক বুঝতে চেষ্টা করল নাসের। চারদিকে শ্যামল সবুজের সমারোহ নেই। নেই ফুলে ফুলে ভরা অনিন্দ বাগান। পাকপাখালির কলকাকলিও নেই। নেই ভ্রমরের গুঞ্জন। পায়ের নিচে মখমলের মতো নরম ঘাসও নেই। তার মনে পড়ল সেই স্বপ্নময় চিত্র। স্মৃতিতে ভাসতে থাকলো জান্নাতের 2 সুন্দরী, ফুল, পাখি, ঝর্ণা। মনে পড়ল দীর্ঘ মরু সফর, কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা। মনে পড়ল সবই। সবকিছু তার স্মৃতিতে পরিষ্কার। কিন্তু এখন সে কোথায়? এটা তো একটা সাজানো গোছানো কামরা। এখানে কয়েকটি বিছানা। সাথীরা বিছানায় অঘরে ঘুমুচ্ছে। স্বপ্নময় চিত্র, মরু কষ্ট ও 2 তরুণীর কথা মনে পড়ল। কিন্তু এখন কোথায় আমি? এ চিন্তা ভাবিয়ে তুলল নাসেরকে। সাথীদের সে জাগালো না। উঠে দরজার কাছে দাঁড়ালো নাসের। দরজার ফাঁক দিয়ে দেখতে পেল সৈন্যদের আনাগোনা। ভাবনায় পড়ে গেল, এই সৈন্যরা কারা? এই দুর্গ কাদের? কাউকে কিছু জিজ্ঞেস করা ঠিক মনে করল না সে, কারণ দুর্গটি কোনো শত্রু বাহিনীরও হতে পারে। তাহলে কি সাথীদের নিয়ে বন্দী হয়ে পড়েছে সে? কিন্তু ঘরটিকে দেখে কয়েদখানা মনে হয় না। সে একজন গোয়েন্দা এবং অভিজ্ঞ সৈনিক। কাউকে কিছু না বলে, জিজ্ঞেস না করেই নিজে নিজেই এই রহস্যের কিনারা করতে ভাবতে লাগলো। হাসিসের নেশা এখন সম্পূর্ণ কেটে গেছে। সে নিজের প্রকৃত অবস্থায় ফিরে এসেছে। একটা গভীর সংকোচ আঁচ করল নাসের। দরজার কাছ থেকে সরে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেলল। এমন সময় 2 জন লোক প্রবেশ করল কক্ষে। কৃত্রিম নাক ডাকার শব্দ শুরু করে দিল নাসের। মাত্র শুয়েছে, ঘুমিয়ে পড়েছে সবাই, বলল একজন। থাক, ওদের ঘুমিয়ে থাকতে দাও, বলল অপরজন। মনে হয় এদেরকে বেশি খাইয়ে ফেলেছে। এদের সম্পর্কে কিছু বলেছে কি? 2 খ্রিস্টান তরুণী এদের ফাঁসিয়ে নিয়ে এসেছে, বলল প্রথমজন। এরা সালাউদ্দিন আইয়ুবের ঝটিকা বাহিনীর চৌকস গোয়েন্দা। এদেরকে আমাদের কাজে লাগাতে হবে। চলে গেল তারা কক্ষ ছেড়ে। তাদের ভাষা বুঝল নাসের। অবস্থার ভয়াবহতায় শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল তার। কাঁটা দিয়ে উঠল শরীর। সে স্থির সিদ্ধান্তে পৌঁছালো, কোনো দুর্গে বন্দী হয়ে পড়েছে তারা। ভয়ানক প্রতারণার শিকার হয়েছে সবাই। এখন তার জানা দরকার, এই দুর্গ কাদের? এই এলাকাটি কোথায়? কোন উদ্দেশ্যে তাদেরকে এখানে নিয়ে এসেছে? কোন উদ্দেশ্যেই বা তাদের তৈরি করতে চায় এরা? সে জানে কোনো দুর্গ থেকে ফেরার হওয়া শুধু কঠিন নয়, বরং অসম্ভব। একটু ঘুমিয়ে জেগে উঠল ছোট তরুণী। জানালা খুলে বসে পড়ল সে। সফরের সময় নিজের আবেগ ও মনের কথা প্রকাশ করে দিয়েছিল বড় তরুণীর কাছে। সে সদ্য যুবতী। অন্যান্য গোয়েন্দা মেয়েদের মতো আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি এখনও। এই প্রথম কোনো মিশনের প্রশিক্ষণ শিবিরের বাইরে এসেছে। তার সাথী পরীক্ষিত ও অভিজ্ঞ। সেও দেখল আবেগের উপর নিয়ন্ত্রণ নেই এই তরুণীর। এজন্য মিশনে সফল হতে পারছে না। পুরুষকে আঙ্গুলের ইশারায় নাচানোর কৌশল এখনও রপ্ত করতে পারেনি। আসলে নিজের সত্তা বিকিয়ে গোয়েন্দাগিরির এই নোংরা পেশাকে সে মেনে নিতেই পারছিল না। যদ্দরুন এসব কৌশল রপ্ত করতে পারছিল না। ক্ষমতালোভী, দুর্নীতিবাজ, চরিত্রহীন মুসলিম শাসক ও শেরিফদের বিনোদনের খেলনায় পরিণত হয়েছিল তরুণী। এমনিতেই দীর্ঘ বিরামহীন সফরে ক্লান্ত, তদুপরি পেশার প্রতি বীতশ্রদ্ধ। ক্লান্তিকর সফরের ধকলে শরীরটা নিস্তেজ। এর মধ্যে শেখ সিনানের মতো একটা বুড়োর কুরুচিপূর্ণ প্রস্তাবে দেমাগ বিগড়ে গেল তরুণীর। বিদ্রোহ করে বসল তরুণী। এখন কি করবে সে? বড় তরুণী যে কথা দিয়ে এসেছে, সঙ্গিনীকে যে করেই হোক সিনানের কক্ষে পাঠাবে। ছোটবেলায় গিয়ে যায় সুরক্ষিত ব্যবস্থায়। এই তরুণীকেও দিয়ে ক্রুশের স্বার্থে সব ধরনের অপরাধকর্ম সম্পাদনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কিন্তু যৌবন স্বভাবজাত তারুণ্যের নীতিবোধ ও অন্যায়ের প্রতি যে দ্রোহের বহিঃপ্রকাশ ঘটায়, তা এই তরুণীকেও ভীষণভাবে নাড়া দেয়। অন্যায়ের প্রতি বিদ্রোহ করে বসে তরুণীর যুবা মানুষ। খ্রিস্ট ধর্মের প্রতি তার মনের কোণে জমতে থাকে ঘৃণা। এই ঘৃণা ধসিয়ে দেয় পাদ্রীদের কুসংস্কার ও মিথ্যার ভিত। যেসব পুরুষকে বাগে আনার জন্য তাকে তৈরি করা হয়েছিল, সেসব দুর্নীতিবাজ কাপুরুষদের প্রতি ঘৃণায় তার হৃদয়ে শুরু হয় প্রচণ্ড ঝড়। এসব অপকর্মের হোতাদের চিরতরে ধ্বংস করে দেওয়ার আগুন জ্বলতে থাকে তার কোমল হৃদয়ে। কিন্তু করার কিছুই নেই তার।
সে যে বাঁধা ক্রুশের অক্টোপাসে। মিথ্যার জাল ছিন্ন করে পাপাচার থেকে নিজেকে বাঁচানোর সামর্থ্য নেই তার। পাপ জগৎকে সে কিভাবে নির্মূল করবে? জানালার পাশে বসে উতাল পাতাল চিন্তার কুল কিনারা পাচ্ছিল না তরুণী। চোখ বেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। পাপ জগৎ থেকে বাঁচার অথবা পালিয়ে যাওয়ার কোনো পথই দেখছিল না সে। জেগে উঠল বড় তরুণী। সঙ্গিনীকে জানালার পাশে বসা দেখে কাছে গিয়ে বসল। চোখে অশ্রু দেখে বলল, ভাই, প্রাথমিক পর্যায়ে আবেগ অনুভূতি এমনই হয়ে থাকে। ভেবে দেখো, আমরা যা কিছু করছি তা আমাদের জীবন সুখের জন্য নয়, স্বাদ মিটানোর প্রয়োজনেও নয়। যীশুখ্রিস্টের মর্যাদা রক্ষার জন্য করছি। ইসলামকে ধ্বংস করে ক্রুশের আদর্শ প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্য সামনে রাখো, তাহলে আর দুঃখ থাকবে না। দেখো, আমাদের সৈনিক রণাঙ্গনে লড়ছে, আর আমরা রণাঙ্গনের বাইরে প্রাসাদের অভ্যন্তরে যুদ্ধ করছি। এখানে আমাদের ক্ষেত্র হচ্ছে মুসলমান নেতাদের প্রাসাদ। আমাদের টার্গেট ওদের মাথা, আর আমাদের অস্ত্র আমাদের দেহ রূপ। ভাই, দেহের চিন্তা মন থেকে ঝেড়ে ফেলো। এটা কিছু না। তুমি যে মিশন পালন করছো তাতে তোমার অন্তর সম্পূর্ণ পবিত্র। আমরা ক্রুশের জন্য আমাদের দেহমন পণ্যে পরিণত করি, কিন্তু মুসলমানরা এই কাজে তাদের নারীদের ব্যবহার করে না কেন? আমাদের শাসক এবং সৈনিকরা মুসলমান শাসক এবং সৈনিকদের মতো রণাঙ্গনে বীরত্ব দেখাতে পারে না কেন? চোরের মতো মুসলিম নেতাদেরকে হত্যা করতে কেন গোপনে চক্রান্ত করে? আইয়ুবীর এই গোয়েন্দাদের মতো আমাদের গোয়েন্দা এবং সৈন্যরা কেন সাহসী হতে পারে না? আমাদের শাসক ও সৈন্যরা সাহসী হতে পারে না আত্মদুর্বলতার কারণে। মিথ্যাবাদী ও অন্যায়ের পক্ষাবলম্বনকারীরা কখনো সাহসী হতে পারে না। এরা কাপুরুষ। কাপুরুষ বলেই আড়ালে আবডালে চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল বুনে, বলল ছোট তরুণী। চুপ করো, ধমকে উঠল বড় তরুণী। এসব কথা আর কারো সামনে বললে মরতে হবে। শোনো, এই মুহূর্তে আমরা শেখ সিনানের দুর্গে। এটাই দৃঢ় বাস্তবতা। শেখ সিনানকে দিয়ে আমাদের অনেক কাজ। তাকে কোনো অবস্থাতেই নারাজ করা যাবে না, তাকে সন্তুষ্ট রাখতে হবে। এই লোকটির প্রতি আমাদের ঘৃণা জন্মে গেছে, বলল ছোট তরুণী। এই লোকটি ভাড়াটে ঘাতক দলের নেতা। তাকে আমি আমার শরীরে হাত লাগানোর উপযুক্ত মনে করি না। বড় তরুণী দীর্ঘ সময় বোঝালো ছোট তরুণীকে। অনেক কথা বলার পর ছোট তরুণীকে সিনানের কক্ষে রাত যাপনে সম্মত করল বড় তরুণী। তাকে বলল, তুমি আমার ক্ষমতা দেখনি। শেখ সিনান তো নস্যি। বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদেরকে আঙ্গুলের ফাঁকে নাচাই আমি। সে তুলনায় শেখ সিনান কিছুই না। কিন্তু বর্তমানে আমাদের সামনে কঠিন সময়। এই মুহূর্তে শেখ সিনানকে আমাদের ব্যবহার করতে হবে। তাই তাকে খেপাতে চাই না আমরা। আমি তাকে তোমার লোভ দেখিয়েছি। সে কাতরভাবে অপেক্ষা করছে। লক্ষ্মী বোনটি, ওর সাথে তুমি একটু অভিনয় করে সহজেই পরাস্ত করতে পারবে। তুমি কি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো না? বড় তরুণীকে বলল ছোট তরুণী। হ্যাঁ, যথাশীঘ্রই বের হওয়ার চেষ্টা করছি। তবে আমরা যে এখানে আছি সবার আগে এই খবরটি কর্তাদের জানাতে হবে। ঠিক এমন সময় দুজন লোক তাদের কক্ষে প্রবেশ করলো। তারা 4 কয়েদি সম্পর্কে জিজ্ঞেস করলে বড় তরুণী তাদের জানালো এরা কারা, কিভাবে এদেরকে তাদের এখানে নিয়ে এসেছে, ওরা এখন কি করছে জিজ্ঞেস করলো বড় তরুণী। মাত্রই ঘুমিয়েছে, উত্তর দিল একজন। এদেরকে কি কয়েদখানায় অভ্যন্তরীণ করা হবে জিজ্ঞেস করলো তরুণী। কয়েদখানায় বন্দি করার কোনো দরকার নেই, জবাব দিল অপর এক আগন্তুক। এখান থেকে পালাবে কোথায়? আমরা কি ওদের দেখতে পারি? কেন পারবে না? তোমাদের শিকার তারা। তাদের কাছে তোমাদেরই তো যাওয়া দরকার, যাতে তোমাদের জালে তাদের আটকে রাখতে পারো। একটু পরে বড় তরুণীর বাধা সত্ত্বেও ছোট তরুণী নাসের যে কক্ষে ঘুমোচ্ছে সেখানে চলে গেল। নাসের ঘুমের ভান করে বিছানায় পড়েছিল। ছোট তরুণীকে দেখে সে উঠে বসে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে এসেছো আমাদের? তোমরা কে, কোথেকে এসেছো, আর আমাদের এখানে কেন নিয়ে এসেছো? বিস্ময় ভরা দৃষ্টিতে নাসেরকে দেখল ছোট তরুণী। আবেগের সুপ্ত আগ্নেয়গিরি জ্বলে উঠল তরুণীর মধ্যে। সে কানে কানে নাসেরকে বলল, ফেরার হতে চাও? আমি কি করব সে কথা তোমাকে বলবো না। যা করা দরকার আমি তা করেই দেখাবো। নাসেরের ঘনিষ্ঠ হয়ে গেল তরুণী। ক্ষীণ আওয়াজে বলল, আমি জিন নই, মানুষ। আমাকে ভুল বুঝবে না, আমার উপর বিশ্বাস রাখো। নাসের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তরুণীর দিকে। নাসেরের মনের মধ্যে জিনের ভীতি ছিল প্রকট, অথচ টকবগে যৌবনের অধিকারী আইয়ুবীর স্পেশাল ফোর্সের এই কমান্ডার মৃত্যুর চোখে চোখ রেখে লড়াই করতে অভ্যস্ত। খ্রিস্টানরা আইয়ুবীর ঝটিকা বাহিনী সম্পর্কে বলতো, ওদের দেখে মৃত্যুও ভয় করে। মরুভূমির যাতনা, সাগরের কষ্ট এবং দীর্ঘ মরুযাত্রাকেও এরা পরোয়া করত না। এরা অনায়াসে আগুনে ঝাঁপ দিতে পারত। শত্রুবাহিনীর রসদে আগুন লাগিয়ে এদের কেউ কেউ আগুনে জীবন্ত দগ্ধ হয়ে যেতেও পরোয়া করত না। কিন্তু জিনপরি সম্পর্কে এদের মধ্যে ছিল ভয়ানক ভীতি। ওরা সবসময় জিনপরির কাল্পনিক দানবীয় ত্রাসে সন্ত্রস্ত থাকত, অথচ কোনোদিন তাদের কেউ জিনপরি দেখেনি। নাসের যদি জ্ঞাতসারে সজ্ঞানে ইসিয়াত দুর্গে নিতে হতো তাহলে অতটা ভয় পেত না। বন্দী হয়ে এখানে নিতে হলেও অতটা ভয় হতো না তাদের।
ফেরার হওয়ার বিষয়ে ভাবত নির্ভীক চিত্তে। হাসিস নেশা খাইয়ে অবচেতন করে তাদের দিমাগে জিনপরীর কল্পচিত্রের মায়াজাল সৃষ্টি করে ইসিয়াত দুর্গ পর্যন্ত নিয়ে এসেছে তাদের। নেশার প্রভাব মুক্ত হলে সে বুঝতে পারল মাইলের পর মাইল পর্যন্ত একই ধরনের মনোরম দৃশ্য থাকতে পারে না। তরুণী নাসেরকে বলল, আমি জিন নই, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। এতে আরও ভড়কে গেল নাসের। তার কাছে তরুণী কল্পনার চেয়েও বেশি সুন্দরী। নাসের তাকে মানুষ ভাবতে পারছে না। সে জানত জিনরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ছলনা করে থাকে। তার কাছে এই দুর্গকে মনে হলো জিনপরীদের আবাসস্থল। তার সাথীরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সে মনে সাহস সঞ্চয় করে বলল, তোমার উপরে কিসের ভিত্তিতে আস্থা রাখবো? আমাদের প্রতি কেন তুমি এতটা দরদি হয়ে উঠলে? কোথায় আমাদের নিয়ে এসেছো তোমরা? কেন এখানে এনেছো? জায়গাটির নাম কি? আমাকে বিশ্বাস না করলে তোমাদের ভাইদের রক্তে রঞ্জিত হবে তোমাদের হাত। আপন সহকর্মীকে খুন করে আত্মতুষ্টি লাভ করবে তোমরা। হ্যাঁ, আমি কথা বলতে পারবো না কেন তোমাদের প্রতি আমি এতটা দয়াবান হয়ে উঠলাম। এই জায়গার নাম ইসিয়াত, আর এটা ফেদাইদের দুর্গ। ফেদাই নেতা শেখ সিনান এই দুর্গের অধিপতি। ফেদাইদের সম্পর্কে তোমার তো জানার কথা। হ্যাঁ, ফেদাইদের সম্পর্কে আমি জানি। এখন বুঝতে পারছি তোমরাও ফেদাই। এ কথাও জানতাম ফেদাইদের কাছে সুন্দরী তরুণী রয়েছে যাদেরকে দুষ্কৃত কর্মে ব্যবহার করা হয়। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার নাম লিজা। তোমার সাথে তো আরেকজন ছিল, তার নাম তেরেসা, বলল লিজা। সে তো তোমাদেরকে হাসিসে নেশাগ্রস্ত করে এখানে নিয়ে এসেছে। লিজা এর বেশি কিছু বলতে পারল না। হঠাৎ দরজার পাশে এসে দাঁড়ালো তেরেসা। তেরেসার চোখের ইশারায় লিজাকে বেরিয়ে আসতে বললে লিজা বাইরে গেল। এখানে কি করছো? লিজাকে জিজ্ঞেস করলো তেরেসা। এই লোকটির পাশে বসতে তোমাকে এতটুকু ঘৃণা লাগেনি? তুমি কি জানো না মুসলমানরা ঘৃণিত? তুমি কি বেঈমানের শাস্তি ভোগ করতে চাও? তেরেসার কথায় লিজা বাকরুদ্ধ হয়ে গেল। কোনো কথাই বেরোলো না তার মুখ থেকে। আবেগের বশীভূত হয়ে মুসলমান কর্তা ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার কাজের প্রতি তার অনীহা জন্মেছিল। তার মনে নিজ পেশার প্রতি ঘৃণা এতটা প্রকট হয়ে পড়েছিল যে তার পক্ষে তার নিজ পেশা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। আমিও তোমার মতোই যুবতী মুসলিম সৈনিক নাসেরকে আমারও ভালো লাগে। এমন সুদর্শন সুঠাম যুবককে কার না ভালো লাগবে? তুমি যদি বলো যে আমি এই যুবকের প্রেমে পড়ে গেছি, তাতেও আশ্চর্য বোধ করব না। আমি বুঝি এইসব মুসলিম উমারা আর বয়স্ক মুসলিম দুর্নীতিবাজ আমলাদের প্রতি তোমার মনে প্রচণ্ড ঘৃণা। এদের হাতের পুতুল হতে তোমার মোটেও ইচ্ছা করে না। সব ঠিক, কিন্তু তোমার মিশন ক্রুশের মর্যাদা প্রতিষ্ঠা, আর প্রত্যেক মুসলমান তোমার জাত শত্রু। এদিকটি তুমি সামনে রাখো, তাহলে আর অসুবিধা হবে না, বলল তেরেসা। না তেরেসা, ওর প্রতি আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। তুমি ভুল বুঝছো, আতঙ্কিত কণ্ঠে বলল লিজা। যদি আকর্ষণই না থাকবে তাহলে ওর পাশে এভাবে বসেছিলে কেন? কথা জড়িয়ে গেল লিজার। জড়ানো কণ্ঠে বলল, আমি ব্যাপারটি তোমাকে বুঝাতে পারবো না। কি মনে করে ওর কাছে এভাবে বসলাম? কি কথা বলেছো ওর সাথে? না, তেমন বিশেষ কোনো কথা হয়নি। কর্তব্য কাজে অবহেলা করছো তুমি। এটা পরিষ্কার বেইমানি, যার অনিবার্য শাস্তি মৃত্যু, বলল তেরেসা। তেরেসা শোনো, ওই বুড়োটার কাছে আমি একাকে যেতে পারবো না। ও যদি আমার সাথে জোরাজুরি করে তবে ওকে মারবো, না হয় নিজেই আত্মহত্যা করব। তেরেসা একটি সুদৃশ্য পাথরের মতো। তার দেহ সৌন্দর্য আকর্ষণ করত সবাইকে কাছে টানত সে, কিন্তু কাউকেই নিজের করে নিত না। তার নিজের মধ্যে কারোর প্রতি অনুরাগ বিরাগ ছিল না। লিজা এখনও সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি। তেরেসা মানসিক অনুভূতিতে আক্রান্ত হয় না। রাগ, অনুরাগ, আবেগ, বিরাগ তার নিয়ন্ত্রণে। আমি বুঝতেই পারিনি তুমি এতটা আবেগপ্রবণ হয়ে উঠবে। এমনটি জানলে তোমাকে নিয়ে আসতাম না, কিন্তু এখানে আসা ছাড়া তোমার কোনো উপায় ছিল না। এই দুরবস্থার মধ্যে ত্রিপলি পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না বলে সবচেয়ে নিকটবর্তী এই মিত্রদুর্গে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। লিজা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এসব থেকে চলে যাওয়ার চেষ্টা করব, এবং শেখ সিনানের দ্বারা তুমি যাতে পীড়িত না হও সে চেষ্টায়ও ত্রুটি করব না। আমার অনুরোধ, এই দুঃসময়ে তুমি নিজের মর্যাদার ব্যাপারে এতটা আবেগপ্রবণ হও না। তেরেসা, তোমাকে আমি মনের কথাটা বলেই ফেলি, বলল লিজা। আমি চাচ্ছি এই গোয়েন্দাদেরকে ব্যবহার করে এখান থেকে তুমি সহ পালিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে। এদের যা সাহস এবং এদের কীর্তিকলাপ সম্পর্কে আমি যা শুনেছি তাতে আমার বিশ্বাস জন্মেছে এদেরকে একটু সুযোগ করে দিলে ওরা আমাদের নিয়ে বেরিয়ে যেতে পারবে। এ পথ ছাড়া এখান থেকে মুক্তির আর কোনো পথ দেখছি না। এদের যোগ্যতা ও সাহসকে আমি সম্মান করি, বলল তেরেসা। তুমি কি কথা ভেবেছ আমরা উভয়ই বা তুমি একা যদি এদের সাথে চলে যাও তবে এরা আমাদের গন্তব্যে যেতে না দিয়ে ওদের সাথে নিয়ে যাবে? লিজা, মিথ্যাশায় বুক বেদনা। শোনো, তুমি গোসল করে কাপড় বদলে নাও। আমাদেরকে নৈশভোজে দাওয়াত করেছেন শেখ সিনান। তার কাছে তোমাকে কি করতে হবে তা আমি বলে দেব। দৃশ্য তো হাবভাব বুঝাবে
তুমি তার প্রতি বিরাগ নও এবং এখান থেকে পালানোর চিন্তাও তুমি করছো না। এইমাত্র আমি জানতে পেরেছি হিরনের শাসক গোমস্তিগিন এখানে এসেছেন। গোমস্তিগিন কে তা তুমি জানো। এটাও জানো আইয়ুবের সবচেয়ে বড় সজাত শত্রু গোমস্তিগিন। এসব মুসলিম নেতাকে বহু কষ্টে আমরা হাত করেছি। তাকে তুমি নিজেদের লোক মনে করো। লিজাকে তেরেসা এসে নিয়ে যাওয়ায় গভীর চিন্তায় পড়ে গেল নাসের। নিশ্চিত হলো সে তরুণী দুজন জিন নয়, মানুষ। কিন্তু এটা বুঝতে পারছিল না লিজা তাদের প্রতি এতটা দয়াদ্র হয়ে উঠল কেন। লিজা যখন তাকে বলল হাসিস খাইয়ে নেশাগ্রস্ত করে তাদেরকে এখানে নিয়ে এসেছে তারা, তখন সে বুঝল ফিদাই সম্পর্কে ট্রেনিং কালেই অবগত করা হয়েছে তাদেরকে। তারা জানে ফিদাইনরা সুন্দরী মেয়েদেরকে ব্যবহার করে। এই মেয়ে দুটোকে ব্যবহার করে হয়তো এরা চাচ্ছে তাদেরকে নিজেদের পক্ষে কাজে লাগাতে। সাথীদের জাগিয়ে দিল নাসের। ঘুম থেকে জেগে ওরা বিস্ময় ভরা দৃষ্টিতে দেখতে লাগলো চারপাশ। জিজ্ঞাসু দৃষ্টিতে সবাই নাসেরের দিকে তাকালো। বন্ধুগণ, আমরা ফেদাইদের জালে আটকা পড়েছি। এটি ফেদাইদের দুর্গ। এখানে ফেদাই নেতা শেখ সিনান এবং তার বাহিনী থাকে। যে দুই তরুণীকে আমরা জিন মনে করেছিলাম, এরা জিন নয়, ফেদাইন তরুণী। আমি এখনো জানি না আমাদের ভাগ্যে কি ঘটবে। তোমরা জানো ফেদাই গোষ্ঠী খুবই ভয়ানক। ওদের কাছে যথাসম্ভব কথা কম বলার চেষ্টা করবে। যদি বাইরে বের হওয়ার সুযোগ পাই তবে পালিয়ে যাওয়ার কথা ভাবব। এরা কি আমাদেরকে জেলখানায় বন্দি করে ফেলবে? জানতে চাইল এক সাথী। জেলখানায় বন্দি করে রাখলে তা আমাদের জন্য সৌভাগ্যের কারণ হতো, কিন্তু ফেদাইনরা হাসিস এবং নারী ব্যবহার করে আমাদের দেমাগ বিগড়ে ফেলবে। তখন আমরা আমাদের ধর্ম, কর্ম এবং কর্তব্য সব ভুলে যাব। ফেরার হওয়া ছাড়া মনে হয় আর কোনো পথ নেই, বলল নাসেরের অপর এক সাথী। ইমানহারা হওয়ার চেয়ে আমাদের মৃত্যুবরণ করাও ভালো, বলল অপর একজন। নিজেরা সচেতন থেকো আর আল্লাহর ওপর ভরসা রাখো, বলল নাসের। এত সহজে আমাদেরকে এরা কাবু করতে পারবে না। সন্ধ্যা ঘনিয়ে এলো। এক লোক দুটি প্রদীপ জ্বালিয়ে রেখে গেল ঘরের মেঝেতে। তারা আগন্তুকের সাথে কোনো কথা বলল না। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে সবার। কক্ষ থেকে অদূরে অন্য একটি ঘরে শেখ সিনানের নৈশভোজ চলছে। সেখানে জমজমাট আসর, বাহারি ভোজ আয়োজন, সুরা ও নারীর সম্মিলন। খাবারের ঘ্রাণ ও শরীরে ব্যবহৃত খুশবুতে গোটা দুর্গ মোহিত। শেখ সিনান খাবার মজলিসের রাজকীয় আসনে উপবিষ্ট। তার এক পাশে লিজা, অপর পাশে তেরেসা, আর মুখোমুখি সামনে গোমস্তিগিন বসে আহার করছে। সুলতান নুরুদ্দিন জঙ্গির সময়ে গোমস্তিগিন ছিল হিরনের গভর্নর। জঙ্গির মৃত্যুর পর সে নিজেকে হিরন এলাকার স্বাধীন খলিফা ঘোষণা করে। এভাবে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে সাইফুদ্দিন ও মালিক আস-সালে। এই তিন বিদ্রোহী একত্রিত হয়ে জোট বাঁধে কেন্দ্রীয় শাসক আইয়ুবের বিরুদ্ধে। খ্রিস্টানদের সাথে গড়ে তোলে সখ্যতা। খ্রিস্টানরা গোমস্তিগিনকে সরাসরি সৈন্য দিয়ে সহযোগিতা করেনি বটে, কিন্তু গুপ্তঘাতক, সন্ত্রাসী এবং মদ, নারী ও প্রচুর নগদ অর্থ সাহায্য করে। গোমস্তিগিন ছিল কুচক্রী। ময়দানের ভূমিকার চেয়ে ওর কূটবুদ্ধির জোর ছিল বেশি। শত্রুকে সে মাটির নিচ দিয়ে আঘাত হানত। মিত্রদেরকেও সুযোগ মতো সায়স্তা করতে ত্রুটি করত না। মিত্রদের ঘাড়ে চড়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং রাজ্য বিস্তারের স্বপ্নে বিভোর থাকত। মিত্রদেরকে কখনোই সুনজরে দেখত না গোমস্তিগিন। বন্ধুদের প্রতিও সে থাকত সন্দিহান। যৌথ বাহিনীর কমান্ড সাইফুদ্দিনের কবজায় চলে যাওয়ার পর তুর্কমানে যাওয়ার পথে শেখ সিনানের দুর্গে চলে এলো। সে বুঝতে পেরেছিল সম্মুখ যুদ্ধে আইয়ুবকে পরাস্ত করা কঠিন। সাইফুদ্দিন যতই শক্তি নিয়ে যাক না কেন, তাকে নিরাশ হয়ে ফিরে আসতে হতে পারে। গোমস্তিগিন জানত ক্ষমতালিপ্সু ব্যক্তিদের কর্তৃত্বের হুমকি সেনাবাহিনী। তার সামনে আইয়ুবী ছাড়া আর কোনো প্রতিপক্ষ ছিল না। কয়েকবার গুপ্ত ঘাতকের দ্বারা আইয়ুবকে হত্যার চেষ্টাও করেছে সে, কিন্তু সবগুলো চেষ্টায় ব্যর্থ হয়ে গেছে। তাই শেখ সিনানের দুর্গে এসেছে আইয়ুবকে যাতে নিশ্চিত অব্যর্থ আঘাত হানার ব্যবস্থা করা যায়। ভবিষ্যৎ চক্রান্ত বাস্তবায়নের জন্যে গোমস্তিগিন ইসিয়াত দুর্গে পৌঁছে লিজা, তেরেসা আসার একদিন আগে। সাইফুদ্দিনের নেতৃত্বে জোট বাহিনীর পরিণতির সংবাদ জানত না সে।